জেরিন আক্তার রাজ গলা শক্ত বলে ওঠে, বাবা আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। রাশেদ চৌধুরী বললেন, রাজ তুমি জানো কোনো রাদীপ চলে গিয়েছে, এখন এখানে আবার প্রশ্ন তুলছো কেন? রাদীপ নিজের ইচ্ছায় চলে গিয়েছে। না বাবা, তুমি ভুল বলছো। রাদীপ নিজ ইচ্ছায় চলে যায়নি। রাশেদ চৌধুরীর উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, তাহলে কি বলতে চাইছো? আমি বের করে দিয়েছি রাদীপকে? উপর থেকে রুবেল চৌধুরী নিচে নেমে এলেন। সিঁড়ির পাশে দাঁড়িয়ে দুজনের কথা শুনছেন। রুমানা চৌধুরী রাজকে বললেন, রাজ, রাহাকে পাওয়া যাচ্ছে না, আর তুই রাদীপকে নিয়ে কেন পড়ে আছিস? এই শুনে রাজ চোখ বন্ধ করে ফাঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ছোট আম্মু, এখন আমার কাছে রাহাত থেকে রাদীপের বিষয়টা জানা বেশি ইম্পর্টেন্ট। রাশেদ চৌধুরী রাগ নিয়ে বললেন, রাজ, তোমার মাথা ঠিক নেই। রাহাকে না পেয়ে রাদীপের ব্যাপারে কথা বলছো, আর রাদীপ কী কারণে চলে গিয়েছে তা তুমি সবাই জানি। এটাকে এত জটিল করছো কেন? এই শুনে রাজের মেজাজ আরও খারাপ হয়ে গেল। পাশে থেকে একটা ফুলদানি নিয়ে সোফার টি টেবিলে আঘাত করলো। সাথে সাথে কাচের টি টেবিলটা ভেঙে গেল। সবাই রাজের এমন রাগ দেখে চমকে উঠল। রাজ গর্জে উঠে বলে, বাবা তুমি তোমার কথা ঘুরিও না। আমি না জেনে তোমাকে বেকার বেকার প্রশ্ন করিনি। তুমি ছিলে রাজের চলে যাওয়ার কারণে। সবার সামনে আজ তোমাকে বলতেই হবে। আমি এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত তোমাকে ছাড়ব না। রাশেদ চৌধুরী উঠে দাঁড়ালেন, ছেলের দিকে তাকিয়ে থেকে স্পষ্ট গলায় বললেন, রাজ, তুমি ভুলে যাচ্ছ তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো। আমি তোমার বাবা হই। আর তুমি তোমার বাবার সাথে খারাপ ব্যবহার করছো। রাজ সাথে সাথে বলে, হ্যাঁ করছি। আমি আমার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এমন খারাপ ব্যবহার করেই যাব। এই শুনে রাশেদ চৌধুরী ক্ষেপে উঠলেন। রাজের এদিক তাকিয়ে বললেন, রাজ, তুমি নিজের মধ্যে নেই। রাহা জন্য উন্মাদ হয়ে উঠেছ। নিজের রুমে যাও। আমি যাব না। আমার প্রশ্নের উত্তর চাই। তাহলে আমি এই উন্মাদ থেকে রেহাই পাবো। রাশেদ চৌধুরী সাইমা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে বোঝাও ভালো করে। একটা ভুলভাল প্রশ্ন নিয়ে এমন রাগারাগি করতে পারে না। রাজ তার বাবার মুখোমুখি হয়ে বলে, বাবা, আমি তোমার সাথে কোনো রাগারাগি করতে চাইছি না। তুমি আমাকে সোজাসাপটা সব বলে দাও। এরপরে আমি আর একটা প্রশ্ন করব না। রাশেদ চৌধুরী এবার চরম পর্যায়ে রেগে গেলেন। ছেলের দিকে তাকিয়ে কাট গলায় বলে উঠলেন, রাজ, তুমি ভুলে যেও না তুমি কার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছো। আমার ছোট ভাইও আমার সাথে এমন করে কথা বলেনি আজ পর্যন্ত। আর তুমি আমার ছোট হয়ে কেন এসব কথা বলছো? রাজও একইভাবে উঁচু গলায় বলে ওঠে, তোমার ভাই তোমার ব্যাপারে কোনো কিছু জানে না, তাই বলে তোমার সাথে উঁচু গলায় কথা বলেনি। সবাই শুধু রাদীপের দোষী দেখলো, কেউ সে দোষটা নিয়ে কোনো কথা বলল না। কেন? কারণ তুমি কাউকে বলার সুযোগ দাওনি। নিজেই বাধ্য করেছো রাদীপকে চলে যেতে। এর সাথে সাথে রাদীপ আর মিষ্টির জীবন দুই দিক। আর এই নিয়ে রাহাকে আমি দূরে সরিয়ে দিয়েছি, কারণ কতগুলো জীবন আলাদা আলাদা হয়ে গিয়েছে। তোমার ধারণা আছে এসব কিছুর জন্য এখন তোমাকে দায়ী মনে হচ্ছে? কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরী ধমকে উঠে বললেন, রাজ, আর একটা কথা বললে আমি ভুলে যাব তুমি আমার ছেলে। রাজ সাথে সাথে বলে, কি বলবে? কি করবে? মারবে আমাকে? বাড়ি থেকে বের করে দিবে? নাকি রাদীপের মতো আমাকেও বাড়ি থেকে চলে যেতে হবে? কথাটা বলার সাথে সাথে রাশেদ চৌধুরী তীর্য গলায় বলে উঠলেন, প্রয়োজন হলে আমি তাই করব। তুমি ভেবেছটা কি? তুমি একটা
মন গড়া কথা বানিয়ে বলবে আর আমি সেইটা সম্মতি দিয়ে বলবো। রাদীপ চলে যাওয়ার জন্য আমি দায়ী। আমি যা করিনি সেটা নিয়ে কেন সম্মানিত জানাবো? আর বলবো যে রাদীপের চলে যাওয়ার জন্য আমি দায়ী। না না, আমি যা করিনি সেটা আমি কেনই বা সম্মতি জানাবো? আর এই নিয়ে যদি তুমি আর একটা কথা বাড়িয়েছ তাহলে আমি সত্যি ভুলে যাব যে আমি তোমার বাবা। আমি তোমাকে ত্যায্য পুত্র করতেও দুইবার ভাববো না। এই শুনে রাত চোয়ালে শক্ত করলো, কিন্তু বলতে নেওয়ার আগেই সাইমা চৌধুরী রাজকে টেনে সিঁড়ি কাছে নিয়ে গেল। রাত যেতে যেতে রুবেল চৌধুরীর দিকে তাকালো, এরপরে চলে গেল সাইমা চৌধুরীর সাথে। রাশেদ চৌধুরী তপ্ত শ্বাস ফেলে সোফায় বসলো। রুবেল চৌধুরী তার দিকে এগিয়ে এসে গম্ভীর স্বরে বললেন, ভাই, তোমাকে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি রাদীপের ব্যাপারে বা সংসার নিয়ে। আজ আমার একটা প্রশ্ন রয়ে গেল তোমার কাছে। রাশেদ চৌধুরী তাকে বসতে বললেন। রুবেল চৌধুরী বসে বললেন, ভাই, রাত যা বলে গেল তার মধ্যে কি সব কথাগুলোই মূল্যহীন? এর মাঝে কি কোনো সত্য লুকিয়ে আছে? রাশেদ চৌধুরীর ছোট ভাইয়ের দিকে তাকিয়ে থেকে নরম গলায় বলে ওঠেন, তুইও কি আমার ছেলের মতো আমায় দোষারোপ করছিস? রুবেল চৌধুরী বললেন, দোষারোপ না, আমি তোমার কাছে জানতে চাইছি এই নিয়ে যদি কোনো সত্য কিছু থেকে থাকে তাহলে তোমার রাজকে বা আমাদের সবাইকে বলে দেওয়া উচিত, কেননা এতে কতগুলো জীবন। আর রাজ এইটা নিয়ে তোমার কাছে আবার আসবে। যদি রাজের কথাগুলো মূল্যহীন হয় তাহলে তুমি ওকে বোঝাও। জাপানের সময় রাত 10টা। রাহা বাড়িতে একা, শুধু মেইট আছে আর তার ভাই গিয়েছে সাইমনকে এয়ারপোর্ট থেকে আনতে। রাদীপ রাহাকে যেতে বলেছিল, কিন্তু রাহা যায়নি। রাহা নিজের রুমে বসেছিল। হঠাৎ করে তার দুটো পেটের উপর রেখে লম্বা একটা শ্বাস ছেড়ে বলে ওঠে, আমি এখন কি করব আল্লাহ, আমায় বলে দাও। যে আমার সন্তানকে মারতে চেয়েছিল, আমি তার ভয়ে আজ এখানে এসেছি। এখন সে আমাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি এখন কি করব? আমার কি ফিরে যাওয়া উচিত? রাহা নিজের মতো একা একা কথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। একদিকে রাদীপ সাইমনকে নিয়ে বাড়িতে ফিরল। সাইমন বাড়িতে ঢুকেই কেমন একটা উদাসী চোখে আশেপাশে নজর বুঝলো। রাহাকে খুঁজছে তার দুটো চোখ। সাইমন রাদীপের দিকে তাকিয়ে বলে, এই ভাই, রাহা কোথায়? ওকে দেখতে পাচ্ছি না যে। রাদীপ হালকা হেসে বলে ওঠে, হয়তো ঘুমিয়ে পড়েছে। শরীরটা দুর্বল তো। মেয়েটি ভিতর থেকে বেরিয়ে এলো। রাদীপ তাকে দেখে বলে, রাহা কোথায়? ঘুমিয়ে পড়েছে নাকি? জি স্যার, ঘুমিয়ে পড়েছে। এই শুনে রাদীপ সাইমনকে বলে, ঘুমিয়ে পড়েছে? এখন তুই রুমে যা, সকালে রাহার সাথে দেখা করিস। ঠিক আছে। রাদীপ নিজের রুমে ঢোকার আগে রাহা রুমে ঢুকলো। বিছানা তাকাতেই দেখে রাহা ঘুমিয়ে আছে। রাদীপ এগিয়ে এসে রাহাকে এক নজর দেখে লাইট নিভিয়ে চলে গেল। সাইমন নিজের রুমে এসে ফ্রেশ হয়ে নিচে নেমে এলো। রাদীপও নিচে ছিল। এরপর দুজনেই খেতে বসলো। মেইড খাবার বেড়ে দিচ্ছেন। খাবার খাওয়ার মাঝে সাইমনের ফোনে কল এলো। সাইমন এক হাত দিয়ে কলটা রিসিভ করে কানে ধরল। ওই পাশ থেকে অস্থির কণ্ঠে কিছু কথা ভেসে এলো, স্যার, রাদীপ স্যার কোথায়? ওনাকে ফোনে পাচ্ছি না। কেন? সাইমন ফোনটা মেইটকে রাদীপকে বলল, এই ভাই, তোর ফোন কোথায়? চার্জ দিয়ে এসেছি। কেন, কি হয়েছে? লাইভ কল দিচ্ছে, তোকে চাচ্ছে। রাদীপ
চমকে গলায় বলে ওঠে, কি, ও এখন কল দিচ্ছে কেন? দে তো ফোনটা। সাইমন ফোনটা রাদিফের দিকে এগিয়ে দিল। রাদিফ ফোনে কান নিয়ে বলে, হ্যালো, কি হয়েছে ইলাফ? স্যার, আপনার বাড়িতে রায়হান তার লোকজন নিয়ে যাচ্ছে। যে কোনো সময় অ্যাটাক করতে পারে। হোয়াট? ও এখানে আসছে কেন? স্যার, ওরা আমাদের গোডাউনে ঢুকতে চেয়েছিল, আমরা ঢুকতে দেইনি বলে আপনার বাড়িতে গিয়েছে। ফোন মিউট করে রাজীব সাইমনকে বলে, সাইমন শোন, রায়হান নাকি আমাদের গোডাউনে গিয়েছিল। ওরা নাকি ঢুকতে দেয়নি, এখন লোকজন নিয়ে আমাদের বাড়িতে আসবে। কি করব এখন? সাইমন বলে, আসতে বল, দেখি কি করে। রাদীপ চিন্তা গলায় বলে ওঠে, বাড়িতে কিন্তু রাহা আছে, রাহা ঘুমিয়ে আছে। আর চিন্তা করিস না, কিচ্ছু হবে না। রাদীপ ফোনে বলে, ইলাফ, তুমিও চলে আসো, আর আমার এইখানে আছি। ওকে স্যার, আমি আসছি। রাদীপ ফোনটা রাদীপের দিকে এগিয়ে দিল। সাইমন আর রাদীপ খাওয়া শেষ করে মেয়েটকে বলে আজকে চলে যেতে। মেয়েটও চলে যায়, আজ আর এই বাড়িতে থাকবে না সে। রাদীপ আর সাইমন কারো অপেক্ষায় বসে রইল ড্রয়িং রুমে। মিনিট 20 পর কালো পোশাকধারী একজন লোক, যার নাম রায়ান, সেও তার পছন্দর দুজন কালো পোশাকধারীও দেহলক্ষ্মী বাড়িতে প্রবেশ করে। রাদীপ আর সাইমন দুজনে দাঁড়ায়। রাদীপ এক অদ্ভুত হাসি দিয়ে বলে, আরে রায়হান যে, আসুন আসুন, আপনার অপেক্ষায় করছিলাম। সামনে থাকা লোকটা অর্থাৎ রায়হান অবাক হয়ে বলে, তাহলে আগে থেকেই জানতি আমি আসব? সাইমন হাত ইশারা করে তাকে সোফায় বসতে বলেন। রায়হান বসে পড়ল রাদীপ আর সাইমনের মুখোমুখি। রাদীপ গম্ভীর গলায় বলে, গোডাউনে গিয়েছিলি কেন? রায়হান বাঁকা হেসে বললেন, তুই খুব ভালো করে জানিস আমি কিসের জন্য তোর ওই গোডাউনে গিয়েছিলাম। দেখ, আমি তোকে সোজা ভাবেই বলে দিচ্ছি, আমরা একসাথে পার্টনার হয়ে বিজনেস করি। দেখবি তোরও লাভ, এমনকি আমারও লাভ। রাদীপ সাইমনের দিকে তাকায়। সাইমন বলে, দেখ, যা সম্ভব নয় সেটা নিয়ে কেন পড়ে আছিস? তুই তো তোর বিজনেস নিয়ে পড়ে থাক, আর আমাদেরটাও নিয়ে পড়ে থাকতে দে। আমরা একসাথে কাজ করতে পারবো না, আর তোকে আমাদের সাথে নিয়েছিলাম, কিন্তু তুই নিজের স্বার্থ চলে গিয়েছিস। এখন আবার কেন ফিরে আসতে চাইছিস? রায়হান উচ্চ গলায় বলে ওঠে, দেখ, তোরা একসাথে কাজ না করতে চাইলে আমি কি করতে পারি তোদের ধারণা নেই। রাদীপও জোর গলায় বলে ওঠে, কি করবি তুই? তোর কলিজায় এতই সাহস জেগেছে আমাদের কিছু করার? তুই কিন্তু ভুলে যাচ্ছিস তুই কার সাথে সামনে দাঁড়িয়ে কথা বলছিস। তোকে এখানে মেরে ফেললেও একটা পাখিও টের পাবে না। রায়হানের মুখে হাত দিয়ে বলে ওঠে, আমি তো ভয় পেয়ে গেলাম, এখন আমি কোথায় লুকোবো? এই বলে রায়হান একটা পিস্তল বের করে, আর এই দেখে রাদীপ আর সাইমনও নিজের পিস্তল বের করে। এর মাঝে ইলাপ এলো। ইলাপ এসে রাদীপ আর সাইমনের পেছনে দাঁড়ালো। রায়হান ইলাপকে দেখে হেসে বলল, ও এখন তো দেখি চমকাটেও আসতে বলছিস, নিশ্চয় ভয় পেয়েছিস? রাদীপ উঠে দাঁড়িয়ে নিজের রিভলভার তাক করে রায়হানের লোকদের উপরে। এরপর কোনো পূর্বে সংকোচ নিয়েই রাদীপ দুজনের গুলি করে। আর গর্জন উঠে বলে, মুখের ভাষা ঠিক কর, আর একটা কথা বাড়াবাড়ি তোকে শেষ করে দেব। ভাড়া করা লোক নিয়ে এসে আমাদের হুমকি দিচ্ছিস? আর যেই পথ দিয়ে এসেছিস সেই পথ দিয়ে চলে যা। রায়হান সহ সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল রাদীপের এই কাজে। রায়হানও ভয় পেল, কিন্তু বুঝতে দিল না। মনে মনে ভাবল, রাদীপ আর সাইমনের সাথে সে কোনোভাবেই পেরে উঠবে না।
রায়হান উঠে দাঁড়িয়ে কথা খানিকটা জোর এনে বলেন, রাদীপ, সাইমন দেখ, আমি ভুল করে তোদের থেকে আলাদা হয়ে গিয়েছিলাম, এমনকি তোদের ক্ষতিও করতে চেয়েছিলাম, কিন্তু তোর সাথে পেরে উঠতে পারিনি। এখন আবার এক হতে চাইছিলাম, কিন্তু তুই আমাকে সাথে নিয়ে কাজ কর, আমি আর অবাধ্য হব না। রাদীপ বলে, না, কোনো কাজ করতে চাই না, আর জীবনে করতেও চাই না। রায়হান এগিয়ে আসে রাদীপের দিকে, এরপর খানিকটা নরম হয়ে বলে, বেশ, না করলি কাজ, তাহলে আয় আগের মতো বন্ধুত্ব করি। রাদীপ বাঁকা হাসে, সাথে সাইমনও। পরের দিন সকালে রাহা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এলো। সাইমনই নিচে। রাহাকে দেখা মাত্রই মুখে হাসি ফুটে ওঠে। রাহার সামনে এসে বলে, রাহা, কেমন আছো? রাহা হেসে বলে, ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? সাইমনের মুখ থেকে হাসিটা উড়ে গেল রাহার মুখে। ভাইয়া ডাক শুনে হাসার চেষ্টা করে বলে, ভালো আছি। এখানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে, তবে বাড়িটা সবার জন্য মনটা খারাপ। ও, চিন্তা করো না, মন খারাপ একসময় ভালো হয়ে যাবে। রাহা এগিয়ে সোফায় বসলো। সাইমন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাহাকে দেখা যাচ্ছে। এর মাঝে রাদীপ নিচে নামতে নামতে সাইমনকে বলে, এই, তুই রেডি হসনি এখনো? সাইমন রাহার দিকে তাকিয়ে ঘুরেছিল। রাদীপকে ডাকে। ভাবনা ঘর থেকে বেরিয়ে বলে ওঠে, কে কোথায় যাব? তুই ভুলে গেছিস এখন আমাদের ডিলটা নিয়ে কথা বলতে যেতে? রাদীপ থেমে যায় রাহাকে দেখে, আর কিছু বলে না। কথাও অন্যদিকে ঘুরিয়ে বলে, অফিসে যাবি না? রাহা দুজনের দিকে তাকিয়ে রইল। কেমন একটা সন্দেহ জাগছে দুজনের উপরে। ডিল আবার অফিস, কি বলছে? রাদীপ এগিয়ে এসে হেসে বলে, সাইমন, যা, রেডি হয়ে আয়, আমি ওকে ওয়েট করছি। সাইমন রাহার দিকে তাকিয়ে চলে যায়। রাদীপ রাহার পাশে বসে বলে, কি, কখন উঠলি? আর নাস্তা করেছিস? না, রাস্তা করিনি। রাদীপ বলে, শোন, আমি আর রাদীপ কেউ বাড়িতে থাকবো না, মেয়েটা আছে, যা যা লাগবে তুই শুধু বলবি। রাহা মাথা নাড়িয়ে বলে, ভাইয়া, কোথায় যাবে তোমরা? অফিসে যাব, এরপর আরও কিছু কাজ আছে। আসবো কখন ভাইয়া? একটু রাত তো হবেই। ও, শোন, বাড়ি থেকে কোথাও যাবি না, বাড়ির মেইন গেট বন্ধ করে রাখবি, যেন কেউ আসুক না, কোনো খুলবি না। আর আমি মেইডকে সব বলে গিয়েছি। রাহার মাথা দুলিয়ে বলে ওঠে, ঠিক আছে ভাইয়া। সাইমন নিচে নেমে আসে। রাদীপ উঠে দাঁড়িয়ে রাহাকে বলে, দেখে থাকিস, আমরা আসছি। রাদীপ সাইমনকে নিচে চলে যায়। রাহা একটা বিষয় ভাবছে, তার ভাইয়া যে অফিসে কাজ করছে সেখানে তো 6 ঘন্টা অফিস টাইম, তাহলে তো বিকেলের দিকে ফিরে আসবে, আর বলল রাতে ফিরবে, এত কি কাজ? রাহা ভাবতে ভাবতে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। মেয়েটি হেসে বলে ওঠেন, বসো, কিছু নাস্তা করো। রাহা বসে। খেতে খেতে মেয়েটকে প্রশ্ন করে, আপনি কি এখানে অনেক দিন ধরে আসছেন? হ্যাঁ, আমি এখানে 2 বছর ধরে। অনেক জায়গায় কাজের জন্য ঘুরেছি, কোথাও কাজ পাচ্ছিলাম না। এরপরে তোমার ভাইয়া আমাকে এখান কাজ দেয়। তোমার ভাইয়া খুব ভালো একজন মানুষ। আমাকে সেই সময় কাজ না দিলে এখন আমার সন্তানদের নিয়ে এত সচ্ছলভাবে চলতে পারতাম না। রাহা মেয়েটের দিকে তাকিয়ে বললেন, আন্টি, আপনার হাজবেন্ড, উনি কি করেন? মেইট মহিলাটি লম্বা একটা শ্বাস ছেড়ে বললেন, উনি মারা গিয়েছে। রাহার সাথে সাথে বলেন, সরি আন্টি, আমি জানি না, জেনে জেনে আপনাকে কষ্ট দিয়ে ফেললাম। মেইট হেসে বলেন, তুমি তো জানতে না। রাহা খাওয়া মনোযোগ দেয়। এর মাঝে মেইটকে বলে, আচ্ছা আন্টি, রাতে কি বাড়িতে কেউ এসেছিল? আমি তো রাতে আজকে ছিলাম না, স্যার চলে যেতে বলেছিল,
কেন, কিছু হয়েছিল? ঘুমের ঘরে কারো উচ্চস্বরের কথা শুনছিলাম। মেয়েটি হেসে বলে, ও হয়তো স্যারের কোনো বন্ধু এসেছিল। রাহা নাস্তা শেষ করে উপরে চলে আসে। রাশেদ চৌধুরী ও রুবেল চৌধুরী সকালে খাবার খাচ্ছেন একসাথে বসে। দুইজনের পাশে সাইমন চৌধুরী আর রুমানা চৌধুরী দাঁড়িয়ে আছেন। রাশেদ চৌধুরী খাবার মুখে দিতে দিতে সাইমা চৌধুরীকে বললেন, তোমার ছেলে উঠেছে? না, ওঠেনি মনে হয়। উঠলে তো নিচে আসতো। রাশেদ চৌধুরী আর কোনো প্রশ্ন করল না। খাবার শেষ করে সোফায় বসলো, সাথে রুবেল চৌধুরীও। এর কিছুক্ষণ পরে রাজ নিচে নেমে এলো। চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে এই ছেলে এখনো চরম পর্যায়ে রয়ে আছে। রাজ খাবার টেবিলে এসে বসে তার মাকে বলে, মা, খেতে দাও। সাইমা চৌধুরী ছেলেকে খাবার বেড়ে দিলেন। রাজ গম্ভীর হয়ে খাবার খাওয়া শেষ করলো। এরপরে যেই সিঁড়ির দিকে যাবে ঠিক তখনই রাশেদ চৌধুরী রাজের উদ্দেশ্যেও বলে ওঠেন, রাজ, রেডি হয়ে এসো, আমরা বেরোবো। রাজ দাঁড়িয়ে যায়। এরপর পেছনে ফিরে কড়া গলায় বলে ওঠে, আমি কোথাও যেতে পারবো না তোমার সাথে। কেন যাবে না? আমি আমার উত্তর না পাওয়া পর্যন্ত এক পাও এগোবো না। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। আমি একটু বাড়াবাড়ি করছি না, বরং আমি ঠিকই করছি। এই শুনে রাশেদ চৌধুরী তেতে উঠেন। কি শুরু করেছো তুমি? তোমায় বলছি তো, রাদীপ নিজে থেকেই চলে গিয়েছে। সব জেনেও কেন অবুঝের মতো আচরণ করছো? রাজ এগিয়ে এসে বলে, আমি অবুঝের মতো আচরণ করছি না, তুমি অবুঝের মতো আচরণ করছো। তুমি যদি কোনো কিছু না করো তাহলে রাদীপ তোমাকে 24 ঘন্টা সময় দিল কেন বলো? আর তুমি সেই ভয়ে রাহাকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছ। রাশেদ চৌধুরী হয়তো মুঠো শক্ত করে বললেন, রাজ, তুমি যদি আরেকটা কথা বলো তাহলে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। এই শুনে রাজ হিতাহিত আগেও আরও রেগে গিয়ে বলে, থাকলাম না তোমার বাড়িতে, তাই আমার কি হবে? কি ভেবেছ আমার যাওয়ার জায়গা নেই? প্রয়োজন হলে এই বাড়ি থেকে চলে যাব। আর কি ভেবেছ বাড়ি থেকে বের করে দেওয়া ভয়ে আমি চুপ থাকবো? না, আমি বরাবর তোমাকে এই প্রশ্ন করে যাব। রাশেদ চৌধুরী নিজের রাগ সামলাতে না পেরে বলে উঠলে, আমার প্রশ্নের উত্তর একই থাকবে। আমি রাদীপের বাড়ি থেকে বের করে দেইনি। আর এতে যদি তোমার বাড়ি থেকে চলে যেতে ইচ্ছে করে তাহলে চলে যাও। রাজ ধূপধাপ পা ফেলে উপরে চলে গেল। নিজের রুমে এসে কিছু জামা কাপড়, দরকারি জিনিসপত্র একটা লেদার ভরে নেয়। এরপরে নিজের গাড়ি চাবিটা নিয়ে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে এভাবে নামতে দেখে সাইমা চৌধুরী এগিয়ে গিয়ে বলেন, তুই এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? বাড়ি থেকে চলে যাস না? তোর বাবার আগে মাথায় বলেছে কথাগুলো। রাজ কোনো কথা বলে না, সোজা এসে তার বাবার সামনে দাঁড়িয়ে কঠিন গলায় বলে ওঠে, আজ বুঝতে পারছো না, তবে একদিন বুঝতে পারবে। সেই দিন বুঝতে পারবে তুমি কি করেছো। তোমার বাড়ির ঘর নিয়ে তুমি থাকো, আমি আর তোমার এই বাড়িতে থাকবো না। এই বলে রাজ হন হন করে বেরিয়ে যায়। পথ আটকে দাঁড়ায় মিষ্টি। রাজ মিষ্টির সামনে দাঁড়িয়ে তপ্ত শ্বাস নিয়ে বলে, দেখে থাকিস, কোনো কিছু হলে জানাবি। মিষ্টি কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি এই সময়ে বাড়ি থেকে চলে যেও না। রাহা চলে গিয়েছে আর তুমিও আমাদের ছেড়ে চলে যাচ্ছ। রাজ এক হাত মিষ্টির চোখের পানি মুছে দিয়ে স্পষ্ট গলায় বলে ওঠে, তুই চিন্তা করিস না, যদি এই বাড়িতে ফিরে তাহলে রাহাকে সাথে নিয়ে ফিরবো। এই বলে রাজ চলে যায়। জাপানে রাত তখন 9টা। রাদীপ ড্রাইভ করছে
পাশেই সাইমন বসে আছে। সাইমন রাদীপকে বলে, ভাই তুই তোর বোনকে কিছু জানাসনি? রাদীপ হেয়ালি করে বলে, কি জানাবো? আমরা অফিসের বাইরে যে কাজগুলো করি সেগুলো জানাসনি? রাদীপ তো রিং চোখে তাকায় সাইমনের দিকে। এরপরে বাঁকা হেসে বলে, তোর মাথা কি কিছুই নেই? কোনো ভাই কি তার বোনকে এইসব সিক্রেট বিজনেসের কথা বলবে? আমি যদি রাকে বলি যে আমার অফিসের বাইরে অন্য কাজ করি, তাহলে ও চিন্তা করবে না? সাইমন রাদীপের দিকে ঘুরে বলে, তোর বোন তো এখন এখানেই থাকবে, তাহলে আগেই বলে দে। রাদীপ বলে, দেখ ও এখানে এসেছে একটা বিপদে পড়ে, ওকে এগুলো জানতে চায় না। সাইমন কপাল কুঁচকে উঠে বলে, কিসের বিপদে পড়ে এসেছে? পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প চোরাবালির পিছুটানে।